যখন তুই পারফর্ম করছিলে, তোমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস। কারণ যেটা হয় না, মিডল ক্লাস ফ্যামিলিতে ইফ ইউ সে দ্যাট ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, তো সবাই ফার্স্টে হবে বেশি বড় স্বপ্ন দেখছে। প্রথমে তোমার ডেবিউ হয়েছিল সিরিয়ালে, বিজয়িনী সিরিয়ালে। সেইখানে একটা ক্যারেক্টার যে হয়তো মোহিনী, যে মাধুরী দীক্ষিতের যে ফেমাস গানটা আছে এক দো তিন, অ্যাক্টিং ইজ অলওয়েজ অ্যান অ্যাক্টিং। মানে একটা টাইম ছিল যে অমিতাভ বচ্চন যে ভেবেছিল কোনোদিন চট্টোপাধ্যায় আসবে না, কিন্তু তাকেও আসতে হয়েছিল। টলিউডের একজন বিখ্যাত ডাইরেক্টর তোমাকে আইডেন্টিফাই করলো। কোনো একটা টেলিভিশন ইয়েতে তোমাকে ড্রপ করে দেওয়া হয়েছিল। তাদের মনে হয়েছিল হয়তো যে হিরোইনকে চেঞ্জ করলে টিআরপি বেটার আসবে, তো আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। মাধুরী দীক্ষিতের বিশাল বড় ফ্যান, তো ছোটবেলা থেকে ম্যানিফেস্টেশন করতে যে আমি আলাদা মোহিনী হিসেবে নিজেকে একবার দেখতে পাবো। না, মোহিনী হিসেবে দেখতে পাবো এইটা আমি কখনোই ম্যানিফেস্ট করিনি। আমার দেবদাসের মাধুরী দীক্ষিতকে খুব ভালো লেগেছে। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকের পডকাস্টটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্যে যারা ভাবছো যে অ্যাক্টর হব, কারণ আজকে আমাদের গেস্ট লেখা। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। লেখা, তুমি তো টলিউড ইন্ডাস্ট্রিতে একজন অ্যাক্ট্রেস, এবং তুমি তোমার ছোটোবেলার জার্নি, আমি জাস্ট তোমার বায়ো রিড করছিলাম। তোমার ছোটোবেলা থেকে কি অ্যাসপিরেশন ছিল টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস? হ্যাঁ ছিল, কখনো সেটা কাউকে বলিনি সেইভাবে। কারণ যেটা হয় না, মিডল ক্লাস ফ্যামিলিতে ইফ ইউ সে দ্যাট ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, তো সবাই ফার্স্টে হবে বেশি বড় স্বপ্ন দেখছে, তো আমি কখনো কাউকে বলিনি। আর আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তো সবাই হয়তো এটাই ভাবতো যে আমি পড়াশোনা নিয়ে এগিয়ে যাবো, কিছু একটা করবো, টিচার অর ইঞ্জিনিয়ার কাইন্ড অফ কিছু একটা। বাবা কি চাইতো? বাবা ওই রকমই, মানে আমাকে ফ্যামিলি থেকে কখনোই কোনো প্রেশার দেওয়া হয়নি যে ইউ হ্যাভ টু ডু দিস, মানে কখনো এটাও বলা হয়নি যে পড়তে বসো। যেটা করেছি আমি নিজের চেষ্টাতেই করেছি, আমাকে কখনো কিছু নিয়ে প্রেশার দেওয়া হয়নি। কিন্তু আমার ভেতরে ভেতরে একটা ছিল যে অ্যাক্টিং করব, এবং কলেজে ওঠার পর আমার মনে হলো যে না, এরপর আমাকে ঢুকতে হবে ইন্ডাস্ট্রিতে, কিছু একটা করতে হবে। আর আমি তোমার বায়ো পড়ছিলাম, সেখানে দেখলাম যে তুমি মাধুরী দীক্ষিতের বিশাল বড় ফ্যান। তো ছোটবেলা থেকে কি ম্যানিফেস্টেশন করতে যে আমি আলাদা মোহিনী হিসেবে নিজেকে একবার দেখতে পাবো? না, মোহিনী হিসেবে দেখতে পাবো এইটা আমি কখনোই ম্যানিফেস্ট করিনি। আমার দেবদাসের মাধুরী দীক্ষিতকে খুব ভালো লেগেছে, প্রেম প্রতিজ্ঞাতে খুব ভালো লেগেছে, আর অফকোর্স আরও মানে মাধুরী সবকিছুই। তো আলাদা করে যে মাধুরী দীক্ষিতের মতো কিছু করতে হবে এটা নিয়ে ম্যানিফেস্টেশন ছিল না, কিন্তু সেটা হলো। তুমি যখন সুযোগ পেলে, প্রথমে তোমার ডেবিউ হয়েছিল সিরিয়ালে, বিজয়িনী সিরিয়ালে। সেইখানে একটা ক্যারেক্টার যে হয়তো মোহিনী, যে মাধুরী দীক্ষিতের যে ফেমাস গানটা আছে এক দো তিন, সেইটা তুমি পারফর্ম করেছিলে। তো এইটা সম্বন্ধে একটু দর্শকদের বলো। মানে যখন তুই পারফর্ম করছিলে, তোমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস, এবং তুমি যখন মাধুরী দীক্ষিতের একটা ক্যারেক্টার পোর্ট্রে করছো, তখন কিরকম লাগছিল? মাধুরী দীক্ষিতের ক্যারেক্টার অ্যাজ সাচ ওরকম ছিল, মানে গানটা যেহেতু ছিল, হ্যাঁ গানটা যেহেতু ছিল, আমার সেই সময় খুব নার্ভাস লাগতো সত্যি কথা বলতে, বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। আর আমি খুবই নার্ভাস ছিলাম, মানে তখন মাধুরী দীক্ষিত মাথা থেকে বেরিয়ে গেছে। তখন জাস্ট এটাই চলছিল যে যেটাই করছি, যেটাই আমাকে শেখানো হচ্ছে সেটা প্রপারলি করতে হবে, ভালোভাবে করতে হবে। অ্যান্ড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তখন আমি অনেক কিছু বুঝতাম না, মানে ক্লোজের টাইমে কেন আমি একটু প্রেফারে তাকাবো, কেন, মানে অনেক কিছু, জাস্ট কিছুই বুঝতাম না, টু বি ভেরি অনেস্ট। তো সেগুলো নিয়ে আগাগোড়াই খুব নার্ভাস ছিলাম।
তো শেখাটার উপর বেশি জোর দিয়েছিলাম যে আমাকে জাস্ট শিখতে হবে, এখন আর অন্য কিচ্ছু ভাবলে হবে না। না, সেই মেগা সিরিয়াল থেকে তোমার জার্নি শুরু হলো, তারপরে তো অনেক মেগা সিরিয়ালে তুমি কাজ করেছো এবং এখনও করে যাচ্ছ। তারপরে তখন প্রথম তুমি ব্রেক পেলে, টলিউডের একজন বিখ্যাত ডাইরেক্টর তোমাকে আইডেন্টিফাই করলো, তখন একটা নেক্সট লেভেল আমরা বলি, মানে সিরিয়াল থেকে। যদিও আমরা অ্যাক্টরদেরকে বলতে দেখেছি যে অ্যাক্টিং ইজ অলওয়েজ অ্যান অ্যাক্টিং, মানে একটা টাইম ছিল যে অমিতাভ বচ্চন যে ভেবেছিল কোনোদিন ছোটো পর্দায় আসবে না, কিন্তু তাকেও আসতে হয়েছিল ছোটো পর্দাতে। তো সেটার কোনো মানে বড় আর ছোটোর কোনো ডিফারেন্সিয়েশন নেই, অ্যাক্টিং ইজ অলওয়েজ অ্যান অ্যাক্টিং। কিন্তু যখন তুমি এই ব্রেকটা পেলে, যে তোমাকে আইডেন্টিফাই করলো, তখন কিরকম তোমার একটা ফিল গুড ফ্যাক্টরস হয়েছিল? বড় পর্দায় নিজেকে দেখার একটা আলাদাই কি বলবো আনন্দ আছে। কে তোমাকে ব্রেক দিল, কে তোমাকে আইডেন্টিফাই করলো? অরিন্দম শীল, অরিন্দম স্যার। তো আমি ননি বলে একটা ব্র্যান্ড এন্ডোর্স করছিলাম, তো দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। রাইট। তার আগে অবধি আমি সিরিয়াল করতাম, তার আগে অবধি সিরিয়ালেও আমি অতটা সাকসেসফুল ছিলাম না, কিন্তু ননিটা করার পর এরকম অনেক বড় ডিরেক্টরসদের সাথে আমার পরিচয় হয়, অনেক ওখান থেকে আমি মডেলিংয়ের প্রচুর আরও কাজ পাই, এবং আমি নিজেকে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি আর কি। আর সেখান থেকে যেরকম অরিন্দম স্যার আমাকে একটা চরিত্র দেন ব্যোমকেশ হত্যামঞ্চ। আচ্ছা আচ্ছা, তো সেটা কিরকম, মানে হাউ এক্সপিরিয়েন্সটা জাস্ট মানে একটু দর্শকদের বলো যারা এটা তোমাকে শুনছে, কেন অনেকে তোমাকে দেখে সাহস করবে, মানে তোমার মনের ভেতর যে স্বপ্নটা ছিল সেটা অনেকের মনের ভেতর আছে, কিন্তু তারাও বাবাদের বলতে পারছে না, প্যারেন্টসদের কাছে এক্সপ্রেস করতে পারছে না, কারণ প্যারেন্টসের একটাই চয়েস, ডাক্তার হও কিংবা ইঞ্জিনিয়ার হও, আর যদি এটা না হতে পারো তাহলে এটা যে কোনো কিছু করে একটা চাকরি করো, ঠিক আছে, এটাই প্যারেন্টসরা নর্মালি চায়। কিন্তু এই যে একটা দুঃসাহসিক প্রয়াস তোমার, মানে তুমি যেটা আমরা বলবো একটা অ্যাডভেঞ্চার তোমার জীবনে, বিকজ তুমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো। আর নেপোটিজমটা আমিও মানি না, আর এই টলিউডে তো নেপোটিজমের কোনো জায়গায় নেই, ঠিক আছে, এটা বলিউডে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার কেউ নেই যে তোমাকে ব্যাকআপ করবে, তুমি নিজেকে এস্টাবলিশ করছো, তোমার আইডেন্টিটি তৈরি করছো। তো এইখানে তোমার যে ফার্স্ট ব্রেক, একজন অসামান্য ডাইরেক্টরের হাত ধরে একটা অসামান্য ক্যারেক্টার, মানে ব্যোমকেশ বাঙালির কাছে সব থেকে প্রিয় ক্যারেক্টার। এবং সব থেকে বড় কথা হচ্ছে ব্যোমকেশ হত্যামঞ্চ ওই পুরো সিরিজটা আমার ভীষণ পছন্দের, আর আবির দা অ্যাজ ব্যোমকেশ, আর কিছু চাই না, ইটস আ ডাবল বোনানজা ফর ইউ। তো সেখানে একটা চরিত্র করতে পেরেছি, এটা আমার বিশাল একটা আনন্দের জায়গা ছিল। এবং আমি যখন ফার্স্ট ডে আমার মনে আছে আমি অডিশন দিতে গেছিলাম স্যারের অফিসে, আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড আই ওয়াজ লাইক কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আদৌ কি ছিল তোমার ক্যারেক্টারটা ওখানে? ওখানের গল্পটা ছিল একটা থিয়েটারের দল নিয়ে, তো সেই থিয়েটারের দলের আমি ওয়ান অফ দ্য ক্যারেক্টার, এবং আমি ওই দলের একজন সদস্য। তো এরকমই একটা নাটক করতে করতে মঞ্চের মধ্যে একটা খুন হয়, এবং সেই খুনের তদন্ত করতে ব্যোমকেশ আসেন, আর অটোমেটিক্যালি যে সমস্ত সদস্যরা ছিল সবাই তখন সাসপেক্ট হয়ে যায়। তো সেই রকমই আমার পার্টটা যে বিশাল বড় কিছু ছিল তা না, বাট ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আর স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, হি ওয়াজ মাই মেন্টর। আর ওটাই মানে আমি আবিরদার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি দেখেছি মানে আবিরদা বিং এ স্টার, ভেরি হাম্বল স্টার, ভেরি হাম্বল, ভেরি হাম্বল, মানে অন্যদের যখন ক্লোজ হচ্ছে আমি দেখলাম আবিরদা ওখানে বসে বসে কন্টিনিউয়াসলি কিউ দিয়ে গেলেন, মানে এটা কিন্তু মানে এটাই শেখার। আর অরিন্দম শীলের কিছু মানে ওনার সম্বন্ধে কিছু বলার নেই, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর টলিউডে যেটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এইটার পরই তো তুমি ব্রেক পেয়ে গেলে তোমার আরেকটা অসাধারণ ক্যারেক্টার টুপুর, ঠিক আছে, যেটাতে খুব ফেমাস হয়েছিল তুমি, তো এইটা সম্বন্ধে একটু বলো, এটা কি করে আসলো এই ব্রেকটা? এইটা খুব অদ্ভুতভাবে এসেছে, কারণ প্রথম মিতিন মাসির ফিল্মটাতে টুপুর অন্য একজন প্লে করতো, তো হঠাৎ করে একদিন অনেকটা রাতে অরিন্দম স্যারের অ্যাসিস্ট্যান্ট কাকন ও আমায় ফোন করে বলে কালকে একবার তুই আসতে পারবি? তখন আমার কাছে কোনো কাজ নেই, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বললো আমাদের একটু প্রবলেম হয়েছে তুই একটু প্লিজ আয়। তো আমি গেলাম,
স্যার বললেন যে একটু সমস্যায় পড়েছি, একটা ফিল্ম আছে এবং চরিত্রটা প্রথম থেকেই আমার মানে যখন আর কি আমি সাজাচ্ছিলাম তখনও তোর মুখটাই ভেসে উঠছিল, তো তুই কি করবি, সেটা হচ্ছে মিতিন মাসির টুপুর। আমি বললাম তুমি এটা আমায় জিজ্ঞেস করছো? এবং আমি বললাম হ্যাঁ অবভিয়াসলি। এবং 2 দিনের মধ্যে শ্যুট, আউটডোর শ্যুট ছিল জামশেদপুরে, জাস্ট 2 দিনের মধ্যে আমাকে আউটডোরে যেতে হবে। এবং টুপুরের ক্যারেক্টারটা ক্যারেটে জানে, পুরো ক্যারেক্টারটা তো সাজাতেও একটু সময় লাগে। তো আবার আমি পরের দিন গেলাম পুরো স্ক্রিপ্ট নিয়ে বসে, প্রায় মানে 2-3 ঘন্টা ধরে স্যারের সাথে আমি স্ক্রিপ্ট রিড করলাম। স্যার বোঝালেন ক্যারেক্টারটা কি, আমার সাথে লাইন্সগুলো রিড করলেন, কিভাবে বলতে হবে না হবে। আমি বললাম স্যার ক্যারেটে তো আমি জানি না, এটা কি করব? ঠিক আছে সেটা আমি দেখে নিচ্ছি, অন স্পট আই গেস হয়ে যাবে এবং পরে এডিটে আমরা করে দেবো। কিন্তু আমার মনে আছে আমি ক্যারেটের ওই সিকোয়েন্সটাতে একটু ধেরিয়েছিলাম, কিন্তু ওটা আলটিমেটলি হয়ে গেছে আর কি। রাইট। তো এই যে তোমার একটার পর একটা সিনেমার অফার আসছে, আর এই ইন্ডাস্ট্রিতে তুমি আসলে যেখানে মানে সবসময় তো ইন হ্যান্ড তোমার কোনো মুভি অফার থাকে না, তখন তোমাকে আবার হয়তো টেলিভিশনে করতে হচ্ছে। এটা কি বাই চয়েস না তুমি ভালোবাসো? মুভির মধ্যে সত্যি কথা বলতে আমি ওইভাবে পার্থক্য করি না, কারণ স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা এখনো টিকেই আছে কিন্তু টিভি ইন্ডাস্ট্রির জন্য, এবং সেটাকে আমি একদমই ছোট করি না, আই রেসপেক্ট দ্যাট। আর আমার কাছে ওই বিষয়টা নেই যে আচ্ছা আমি মুভি করছি মানে আমি আর টেলিভিশন করতে পারবো না। মানে অনেকের হয় না যে আমি মুভি স্টার, আমি কেন টেলিভিশনে যাব, এরকম অনেকে ভাবতে পারে। বাংলায় তো সেটা একদমই করাটা খুব ভুল আমার মনে হয়, কারণ আমরা কাজ করাটা ইম্পর্টেন্ট। যত তুমি কাজ করবে তত তোমার শার্পেন হবে তোমার অ্যাক্টিং স্কিল। একদমই। এবং অনেক বড় বড় আর্টিস্টরাও কিন্তু তারাও সাইমালটেনিয়াসলি দুটোই করছেন, এবং তাদের থেকেও তো শেখা যায়। এবং লেখা তুমি এমন একজন ক্যারেক্টার যে মানে এই ইন্ডাস্ট্রিতে অনেকে আমি দেখেছি যে মডেলিং থেকে অ্যাক্টিংয়ে আসে, তুমি অ্যাক্টিং প্রথমেই চান্স পেয়েছো, তারপরে তুমি মডেলিংয়ে গেছো এবং সেখানে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এইটা মানে এই রিভার্সটা কেন হলো তোমার জীবনে? না, আমি অ্যাকচুয়ালি মডেলিং করবো ওই রকম কোনোদিনই ভাবিনি, অ্যাক্টিং করবোই ভেবে এসেছি এবং সেটাই হয়েছে। ননিটা করার পর আমি প্রচুর মডেলিংয়ের অনেক কাজ পাই, অনেক মিডিয়া হাউস থেকে অফার্স পাই, তো সেগুলো করে ভালো লেগেছিল অফকোর্স। এবং মডেলিং করলে না নিজেকে অনেকটা বেশি গ্রুম করা যায়। তাই না? মডেলিং থেকেই অনেকে আসে, যেরকম ফেমাস হচ্ছে আমাদের বলিউডে সুস্মিতা সেন, রাইট? একদম মানে মিস ইউনিভার্স, ওখান থেকে। ওটা অতটা প্ল্যান্ড ছিল না, রাইট। খুবই অদ্ভুতভাবেই বিষয়টা হয়েছে এবং এখনো আমি করি টুকটাক মডেলিং অ্যাসাইনমেন্টস। আর বাট আমার অ্যাক্টিং করতে বেশি ভালো লাগে। এমন কোনো ইনসিডেন্ট যেটা মানে অনেকে তো এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় এবং আসার পর তারা রিয়েলাইজ করে যে ইন্ডাস্ট্রিতেও কিছু চ্যালেঞ্জেস আছে, ঠিক আছে? সব ইন্ডাস্ট্রি হয়তো সামনে থেকে একরকম লাগে কিন্তু পেছনে তার কিছু অনেক চ্যালেঞ্জেস থাকে। তো আমি তোমার বায়ো রিড করছিলাম, সেখানে দেখছিলাম কোনো একটা টেলিভিশন ইয়েতে তোমাকে ড্রপ করে দেওয়া হয়েছিল, মানে ক্যারেক্টার থেকে তোমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো এরকম যখন হয় কিভাবে তুমি এই ডিপ্রেশনগুলোকে ম্যানেজ করো? আমার মনে হয় যে এটাতে ডিপ্রেসড হওয়ার মতো কিচ্ছু নেই, রাইট? ইটস পার্ট অফ ইয়োর জব। হ্যাঁ, মন খারাপ লাগবে বা তারপরে অনেকগুলো চ্যালেঞ্জেস আসবে যে তুমি হয়তো কাজ পাচ্ছ না বা কিছু, বাট ভেঙে পড়লে তো হবে না। মানে এটা তো আমার মনে হয় সব প্রফেশনেরই একটা মন্ত্রা। সেটব্যাক আসতেই পারে, ইটস ওয়ান টাইপ অফ সেটব্যাক। একদমই। এবং গিভ আপটা কোনো অপশন না। আমার ওটাই মনে হয়েছিল এবং ওটা আমার ফার্স্ট কাজ ছিল বিজয়িনী, যেটা নিয়ে আমি বলছিলাম এক্ষুনি। তো সেখানে আমি 3 মাসের মাথায় রিপ্লেসড হয়ে যাই। ওকে, উইদাউট এনি রিজন? না, রিজন বলতে দেখো আলটিমেটলি তো এটা একটা বিজনেস, তো টিআরপি যদি না থাকে তখন নানা রকমের চেঞ্জেস করা হয়। তো মনে হয়
তাদের মনে হয়েছিল হয়তো যে হিরোইনকে চেঞ্জ করলে টিআরপি বেটার আসবে, তো আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। এবং ওইটা করার পর অনেক দিন আমি কোনো কাজ পাইনি, বিকজ অফকোর্স একটা ফ্লপ প্রজেক্ট করলে যেখানে তুমি রিপ্লেসড হয়ে যাচ্ছ, তো ইন্ডাস্ট্রিটা খুব ভাইরাল হয়ে যায়, যে হ্যাঁ ভাইরাল হয়ে যায়, প্লাস তখন সেকেন্ড চান্সটা দিতে সবাই একটুখানি সংকোচ বোধ করে যে এটা নেবো আবার যদি আবার না পারে করতে। এবং আমি না সিচুয়েশনকে ব্লেম করতে পছন্দ করি না, বা অন্য লোক আমার সম্পর্কে কি ভাবছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় যে আমি কি ঠিক করলে আমি টিকে থাকতে পারতাম, হয়তো আমি নিজেকে আরো বেশি গ্রুম করলে হয়তো টিকে থাকতে পারতাম, আমার অ্যাক্টিংটা বেটার করলে টিকে থাকতে পারতাম, বা নিজেকে ক্যারি করাটাও খুব ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আমার মনে হয়েছে যে আই হ্যাভ টু ওয়ার্ক অন মাই সেলফ, কি ছিল, কি সিচুয়েশন ছিল, ভাগ্য কি হয়েছে, আমার সেগুলো নিয়ে ভাবার। So you don't believe in destiny and all those stuff? No, destiny আমি বিলিভ করি, বাট আমার তার থেকেও বেশি বিশ্বাস আছে আমার নিজের উপর। আমি যে বইটা লিখেছি সেখানে আমার খুব একটা হুক লাইন আছে, যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। একদমই, যেটা আমরা চুজ করব সেটাই ডিফাইন করবে ফিউচারে কি হতে চলেছে। মানে আমার যদি ভাগ্য, কেউ হয়তো কোনো অ্যাস্ট্রোলজার এসে বলল যে তোমার না আগামী 6 মাস বাবা শনি আসছে, রাহু আসছে, তোমার কিন্তু জীবন ইয়ে হয়ে যাবে, ইটস অল ইন ইউর মাইন্ড। তো ওই 6 মাস যদি আমি কিছু না করি তাহলে তারপরে 6 মাসও নষ্ট হবে। দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এরা আসবে, এরা যাবে, বিকজ সময় কোনোদিন থামে না। একজন টিচার খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, যেরকম 0 × 100 করলে ইকুয়ালস 0 হয়, রাইট। আমি যদি এটা ধরে নিই যে ভাগ্য প্লাস ইওর কর্মা, তাহলে তুমি যে ফলটা পাচ্ছ সেটা, তো সেখানে ভাগ্য কার কতটা থাকে উই ডোন্ট নো, রাইট? তো কর্মাটা অলওয়েজ ট্রাই টু মেক ইট 100, রাইট। ভাগ্য 0 হোক, ভাগ্য 0 কর্মা দিয়ে তুমি, হলো যে আমি একটা এক্সামের জন্য পড়াশোনা করছি এবং আমি জানি আমি এক্সামটা ক্র্যাক করতে পারবো, অ্যান্ড মেবি দ্যাটস মাই লাস্ট চান্স টু গিভ দ্যাট এক্সাম। বাট সেদিন আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি হসপিটালে চলে গেলাম, আমি এক্সামটা দিতেই পারলাম না। তো এই কেসটাতে আমার ভাগ্যটা তখন 0 ছিল, বাট মাই কর্মা ওয়াজ 100। এবার ভাগ্য নিয়ে তো কিছু করা যাবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি না ফিউচারে। মানে আমি সবসময় বলি, আমি তো এত মানে এন নাম্বার অফ স্টুডেন্টকে কাউন্সিলিং করি, সবাই বলে ফিউচারে কি হবে, এটা হবে সেটা হবে, আর পাস্ট নিয়ে তারা থাকে। বিকজ আমি দেখেছি যাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারছে না, তারা ইদার তারা ফিউচারে দাঁড়িয়ে আছে দেখছে, কিংবা পাস্টে আছে, প্রেজেন্টটা তারা ব্যাডলি ইউটিলাইজ করছে। যেইখানে প্রেজেন্টে যদিও কাজ করতো তাহলে তার ফিউচারটা ভালো হতো। পাস্ট যা হওয়ার হয়ে গেছে, ইউ ক্যানট রেকটিফাই ইউর পাস্ট। তো এইটা আমি মানে অনেক ফেলিয়ার ক্যারিয়ার আমি দেখেছি, তাদের একটাই প্রবলেম, ইদার সে পাস্ট নিয়ে পড়ে থাকছে কিংবা সে ফিউচারের দিকে তাকিয়ে আছে। ইন দ্য মেইনটাইম গ্রাফটা তো কখনোই এরকম হয় না, উঠবে না, আপ অ্যান্ড ডাউন হবে। মানে তুমি যদি ডাউন না আসো, মানে ইফ ইউ ডোন্ট টেস্ট ফেলিয়ারের থেকে বড় টিচার আর কেউ হতে পারে না লাইফে। তো লেখা তোমার তো অনেক জার্নি আমরা শুনলাম। প্রথমে যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম যে তোমার প্যারেন্টস, তোমার কাছে মনে একটা স্বপ্ন ছিল যে তুমি অ্যাক্টিং করবে, তুমি প্যারেন্টসকে পরে বলেছো। পরবর্তীকালে যখন তোমার সিনেমা রিলিজড হলো তখন তোমার বাবা কি বললো? আমার বাবার প্রথম থেকে একটুখানি আপত্তি ছিল, বিকজ হ্যাঁ এই ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা ধারণা থাকে এবং অ্যাজাম্পশন রাইট। তো এবং মিডল ক্লাস ফ্যামিলিতে যেহেতু আমার কোনো ব্যাকআপ নেই, আমি কাউকে চিনি না, কোনো কন্ট্যাক্ট নেই, তো সেক্ষেত্রে অ্যাজ মাই ফাদার আমার মনে হয় যে বাবার একদম ঠিক কাজ করেছে সেই সময়। তো বাবার একটু আপত্তি ছিল যে কেন আবার এইসব দিকে যাচ্ছিস, কি হবে, আমাদের কেউ একটা এতটা আনসার্টেনিটি, যদি কিছু না হয় এর থেকে পড়াশোনাটা করে একটা চাকরি করলে, একটা সিকিউর জব থাকলে সেটা ভালো হবে। এবং মা তাও সাপোর্ট করেছে আমাকে, মা আমাকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করেছেন, আমার সাথে গেছেন। তো আমি পড়াশোনাও যখন করতাম তখন আমি একটাই কথা বলতাম যে রেজাল্ট দেখে নিও। তো এক্ষেত্রেও আমি ওই একই কথা বলেছিলাম যে ঠিক আছে, আমাকে বিলিভ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমাকে হেল্পও করতে হবে না, জাস্ট রেজাল্ট দেখে নিও। এবং তাই মানে
একটার পর একটা তোমার সাকসেস স্টোরিজ আসছে। এখনো তো কি প্রজেক্ট তুমি একটা রিসেন্টলি কমপ্লিট করলে, সেটা হয়তো আগামী বছরে রিলিজ হবে। তো এরকম অসংখ্য প্রজেক্ট তোমার আসছে। তো কোনোদিন কোনো প্ল্যান হচ্ছে যে বলিউডে নিজেকে এস্টাবলিশ করবে, হিন্দি মুভি ইন্ডাস্ট্রিতে? যাওয়ার আমার ইচ্ছে তো ডেফিনেটলি আছে, আর আমি যাব। ইউ উইল ডেফিনেটলি গো। তখন কি আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফর দি পডকাস্ট, রাইট? তখন মনে রেখো, আমরা এই পডকাস্টে রিল বানিয়ে তোমাকে পাঠাবো যে তুমি বলেছিলে যে ঠিক আছে বলিউডে আমি যাব, অ্যান্ড ইউর ম্যানিফেস্টেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের চাই। তো লেখা, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি এই পডকাস্টে। যারা মানে তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে টু বিকাম অ্যান অ্যাক্টর, তাদেরকে তুমি কি বলতে চাইবে? এই অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই ইন্ডাস্ট্রিতে আসার কি ফর্মুলা আছে? দের ইজ নো ফর্মুলা। প্রত্যেকের পাথটা ডিফারেন্ট, প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো ডিফারেন্ট হবে, আর ক্যারিয়ার গ্রাফটা ডিফারেন্ট হবে। তো ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর ওন ওয়ে। আর যেই ধরনেরই সুযোগ আসছে, গ্র্যাব ইট, ওয়ার্ক অন ইয়োর সেলফ। যেটা ভীষণই ইম্পর্টেন্ট আমার মনে হয়, মানে অ্যাক্টিংটা ভুলে গিয়ে বাকি সব কিছুতে সব কিছু জিনিসকে সবাই বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে। এবং লোকে একটা ক্যারেক্টার চায় যে আমি প্রথম ব্রেক পাবো একটা ভালো রোল, সেটা কিন্তু হয় না। যে কোনো রোল যদি তুমি পাও, এর ব্রেক ইজ আ ব্রেক। আমাদের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। মানে একদম ছোট্ট একটা ক্যারেক্টার থেকে হি হ্যাজ, অনেকের ক্ষেত্রে অনেকেই আছে এরকম। আজকে আমি ফার্স্ট অডিশন দিয়েই আমি ফার্স্ট ব্রেক পেয়ে গেছি একটা লিডিং চ্যানেলে, একটা বড় প্রোডাকশন হাউসে, একটা সিরিয়াল হিরোইন। তারপরে হারিয়ে যায় অনেকে। হ্যাঁ, মানে জিনিসটা এইভাবে ধরো ইজি হয়েছে। বা প্রথম আমি একটা অ্যাক্টিং স্কুলে ভর্তি হই, সেখান থেকে একটা অডিশনে গেছি। অনেকের ক্ষেত্রে এরকম হয় তারা বছরের পর বছর থিয়েটার করে গেছে, তাও ভালো কোনো রোল পাচ্ছে না। বা অনেকের ক্ষেত্রে আমি এরকমও দেখেছি যে ফেসবুকে কেউ একটা ছবি দেখেছে, দেখে ভালো লেগেছে, দিয়ে একটা হিরোইন বা হিরোর পার্ট দিয়েছে। তো এটা কারোর মানে ক্যারিয়ারের সাথে তুমি কারোর ক্যারিয়ারকে কম্পেয়ার করতে পারবে না। তো ইটস বেটার কি তোমার যা সিচুয়েশন, তোমার যা ক্যাপাবিলিটি, সেই অনুযায়ী নিজের উপর কাজ করে তোমার যা অপরচুনিটিস আছে সেই অনুযায়ী এগিয়ে যাও, অ্যান্ড গোল হ্যাজ টু বি দেয়ার, যে আমাকে ওখানে পৌঁছতে। আর ইন্ডাস্ট্রিতে এই ওয়ার্ডটা, ভোকাবুলারিটা ইউজ হয় ভার্সেটাইল অ্যাক্টর। এটা এই জন্যই হয় কি তুমি বিভিন্ন রোল, বিভিন্ন ক্যারেক্টার করতে পারবে। এই নয় যে তোমাকে লিড রোল করতে হবে। আর আজকের দিনে 2024-এ যখন সিনেমা আসছে, মানে আমাদের টাইমে তো সিঙ্গেল হিরো মুভি আসতো, এখন তো মাল্টি হিরো মুভি, তো মাল্টি ক্যারেক্টারও থাকবে। তো সেই ক্যারেক্টারের যেই সুযোগটা তুমি পাবে, সেই সুযোগটা তুমি যথাযথ ইউটিলাইজ করো, যেটা তুমি করেছো প্রথম সিনেমাতে। তারপরে তুমি আরেকটা বড় ক্যারেক্টার মানে সেকেন্ড লিড পেয়েছো, এবং আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে তুমি ফার্স্ট লিডও পাবে। তো এই আশা নিয়ে লেখা, থ্যাংক ইউ ভেরি মাচ মানে মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে আসার জন্যে। আর আমরা আশা করব যখন তুমি বলিউডে যাবে তখন যাতে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাই, আবার একটা পডকাস্ট। তখন হয়তো একটু আমাকে হিন্দিটা শিখতে হবে, ঠিক আছে? গিয়ে উই উইল ডু দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।